ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে আমাদের ব্রাঞ্চের উপর সেশন চলছে। এই ব্রাঞ্চের উপর সেশনে দেখবে এর আগে আমি অনেকগুলো ক্লাস করিয়েছি, ওই ক্লাসগুলো যারা মিস করেছে তারা অবশ্যই ওই ক্লাসগুলো দেখে নেবে। আমাদের স্টক ডেটর সিস্টেম যেটা ব্রাঞ্চের, ওই স্টক ডেটর সিস্টেম বা অ্যানালিসিস সিস্টেম যেটা আছে, সেই অ্যানালিসিস সিস্টেমে আমরা কি করছিলাম, এর আগে একটা ক্লাস দিয়েছি, সেখানে কিন্তু আমি একটা প্রবলেম সলিউশন করে দেখিয়েছি। আজকেও একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। সেই প্রবলেমটা আমি পড়ে শোনাচ্ছি, যদিও তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। হ্যাঁ, দেখো কীরকম আছে। এরকম বলেছে, হোয়াইট লিমিটেড উইথ দেয়ার হেড অফিস অ্যাট কলকাতা ইনভয়েস গুডস টু দেয়ার রাঁচি ব্রাঞ্চ অ্যাট 20% লেস দ্যান লিস্ট প্রাইস। 20% লেস দ্যান লিস্ট প্রাইস মিনস হচ্ছে তোমার কোনো প্যাকেটের গায়ে যে এমআরপি লেখা থাকে, সেই এমআরপি থেকে তোমরা 20% কম দামে কিন্তু গুডসটাকে পাঠাও। আবার যেটা লিস্ট প্রাইসটা করা হয়েছে কীভাবে বলো তো, লিস্ট প্রাইসটা হচ্ছে কস্ট প্লাস 100%, অর্থাৎ যে গুডসের কস্ট হচ্ছে কত বলো, 100 টাকা, সেই গুডসটা কিন্তু আমরা ইনভয়েস করেছি কত টাকা, ইনভয়েস করছি 100, মানে 100 টাকার গুডস, তাতে চাপাচ্ছি কত, 100 টাকা। 100 টাকা চাপিয়ে তার লিস্ট প্রাইস করছি বা এমআরপি করছি কত, 200 টাকা। আর 200 টাকার গুডসকে 20% ডিসকাউন্টে আমরা পাঠাচ্ছি। তাহলে 20% ডিসকাউন্টে আমরা যদি পাঠাই, তাহলে 200 টাকায় 20% মানে 40 টাকা। তাহলে 40 টাকা লেস করে 160 টাকায় কিন্তু গুডসটা পাঠাচ্ছি। তাহলে যে গুডসটার কস্ট 100 টাকা, তার লিস্ট প্রাইস হচ্ছে 200 টাকা, তাকে ইনভয়েস করছি 160 টাকা। বোঝা গেছে ব্যাপারটা? এবার ইনভয়েস প্রাইস যদি 160 টাকা থাকে, তাহলে তাতে লোড আছে কত, 60 টাকা, কারণ কস্ট তো 100, তাহলে তাতে লোড আছে 60 টাকা। এবার আমাদের বলেছে এখানে যে উইথ এ ইনস্ট্রাকশন দ্যাট ক্যাশ সেলস আর মেড অ্যাট ইনভয়েস প্রাইস বাট ক্রেডিট সেল অ্যাট লিস্ট প্রাইস। এখানে ইনস্ট্রাকশন দিয়েছে কিন্তু ব্রাঞ্চকে হেড অফিস, যে আমাদের যেগুলো ক্যাশ সেল হয়, ক্যাশ সেলটা করা হবে ইনভয়েস প্রাইসে, কিন্তু ক্রেডিট সেলটা করা হবে লিস্ট প্রাইসে। বলে এখানে স্টক ডেটর্স অ্যান্ড ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট খুলতে বলেছে। এখানে বলেছে দেখো, স্টক ইনভয়েস প্রাইসে দেওয়া আছে, ডেটর্স দেওয়া আছে, গুডস রিসিভ ফ্রম হেড অফিস দেওয়া আছে ইনভয়েস প্রাইসে, গুডস রিটার্ন টু হেড অফিস দেওয়া আছে, ক্যাশ সেল ক্রেডিট সেল দেওয়া আছে, ক্যাশ রিসিভ ফ্রম ডেটর্স, এক্সপেন্সেস অফ ব্রাঞ্চ, রেমিটেন্স টু হেড অফিস, আর ডেটর্স আর স্টক দেওয়া আছে ক্লোজিংয়ের। তাহলে এখানে যদি আমরা করি প্রবলেমটা, তাহলে আমাদের প্রবলেমটা কিভাবে করব দেখো। প্রথমে স্টার্ট করবে, কিন্তু তোমরা চেষ্টা করবে এক ধাপ থেকে প্রবলেমটাকে সলিউশন করার। তা আমরা ব্রাঞ্চ একটা স্টক অ্যাকাউন্ট খুলেছি, ব্রাঞ্চ একটা অ্যাডজাস্টমেন্ট খুলেছি, ব্রাঞ্চ ডেটর্স আর ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস খুলেছি। এবার এখানে দেখবে আমাদের ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট আমরা এটা কিন্তু করব ইনভয়েস প্রাইসে। সবসময় ইনভয়েস প্রাইসে দেখাতে হয় ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টটা। এখানে স্টকের যখন হিসাব করব, আমরা দেখো এখানে আমরা পরপর এন্ট্রিগুলো বসাবো, তার মধ্যে স্টক, তারপরে করবো অ্যাডজাস্টমেন্টে করবো কি, এই স্টক অ্যাকাউন্টে যেটা ইনভয়েস প্রাইস হবে তার লোডিংগুলোকে আমরা উল্টো দিকে ছাড়াবো। আর ডেটর্সে, সেখানে কিন্তু আমরা ডেটর্স অ্যাকাউন্টের যে ফরম্যাট আছে, সেই ডেটর্স অ্যাকাউন্টের ফরম্যাটে আমরা কত টাকার ডেটর্স ছিল, কত টাকা ক্রেডিট সেল হয়েছে, তার মধ্যে কত টাকার রিটার্ন আছে, ব্যাড ডেট আছে, ডিসকাউন্ট আছে, আর কত টাকা কালেকশন হয়েছে, বাকিটা পড়ে আছে, এই ডেটর্সটা দেখিয়ে দেবো। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখাবো, আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে একটা গ্রস প্রফিট খুলবো, সেই গ্রস প্রফিটটাকে কিন্তু বসিয়ে দিয়ে আমরা তার থেকে এক্সপেন্সেস, ব্যাড ডেট, ডিসকাউন্ট অ্যালাউড, স্টক শর্টেজ যদি কিছু থাকে সেগুলো বাদ দিয়ে নেট প্রফিটটা বের করবো। এই হচ্ছে আমাদের ফরম্যাট। দেখো তাহলে প্রথম থেকে আমি বসিয়ে যাচ্ছি। প্রথমে ব্রাঞ্চ স্টক বলেছি 1 তারিখে 2400, দেখো এখানে বসিয়েছি 2400। সেইটা লোড কিন্তু আমরা ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্টে বসাবো বাই স্টক রিজার্ভ ডিডি বলে। এই 2400 যেটা হয়ে আছে ইনভয়েস প্রাইস মানে 160 টাকা, তাহলে তাকে 160 দিয়ে ভাগ করে 60 দিয়ে গুণ করলে তার লোডিংটা ছাড়িয়ে দেবে। আবার তারপরে বলেছে দেখো ডেটর্স 1 তারিখে, তাহলে ডেটর্স অ্যাকাউন্টে টু ব্যালেন্স বিডি লিখে দিয়েছি। তারপর গুড সেন্ড টু ব্রাঞ্চ বলেছে 26,400, তাহলে এখানে গুড সেন্ড টু ব্রাঞ্চ বলে লিখেছি কত, 26,400। এবার এটার লোডিংটা আবার এখানে ছাড়াবো বাই গুড সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট বলে, ওইটা 60/160 করে 9,900 টাকা হয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু এই শর্ট করে লিখছি, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় এখানে পুরো লিখবে গুড সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট বলে। ঠিক আছে, নেক্সট এরপরে বলেছে দেখো গুডস রিটার্ন টু হেড অফিস, তাহলে গুডস সেন্ড করলে যদি টু দিকে হয়, রিটার্ন করলে কি হবে, বাই দিকে বসিয়েছি। তার লোডটাকে কিন্তু আমরা এখানে আনবো, সরি এখানটা আমি বসাতে ভুলে গেছি, এটা কিন্তু বসাবো গুডস সেন্ড টু ব্রাঞ্চ বলে, যে 200 টাকা ছিল, 200 টাকাকে করো তো অনিস, এটাকে 60 দিয়ে ইন্টু আর 160 দিয়ে ডিভাইড করলে কত টাকা হয়, 200কে 160 দিয়ে ভাগ করো আর শুধু 60 দিয়ে গুণ করো, 75। তাহলে এখানে যদি 75 হয়, এখানে 75 কমে যাবে,
কমে গেলে কত হবে 450। চলো নেক্সট বলেছে রিটার্নটা লিখলাম, এবার ক্যাশ সেল ক্রেডিট সেল। তাহলে ক্যাশ সেল ক্রেডিট সেল যোগ করেছি, যোগ করে তাতে যদি রিটার্ন থাকতো লেস করতাম, করে আমরা বাইরে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে বলেছে ক্যাশ রিসিভ ফ্রম ডেটর্স অ্যাকাউন্টে বাইদিকে লিখেছি। এরপর বলেছে দেখো, এরপর আছে এক্সপেন্সেস অ্যাট ব্রাঞ্চ। তাহলে আমরা ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্টে টু দিকে লিখেছি এক্সপেন্সেস। রেমিটেন্স টু হেড অফিস, দেখো ক্যাশ রেমিটেড টু হেড অফিসে ক্যাশ অ্যাকাউন্ট খুললে সেখানে করতে হয়, এখন করতে হচ্ছে না। ডেটর্সের ক্লোজিং ব্যালেন্স আমরা লিখেছি। ঠিক আছে, আর ব্রাঞ্চের স্টকের ক্লোজিং ব্যালেন্স সেটাও লিখেছি। এবার এই স্টকের আবার লোডটা আমরা ছাড়াবো টু দিকে স্টক রিজার্ভ সিটি করেছি, ওই আমাদের 3520 টাকা বেরিয়েছে, তার 60 দিয়ে ইন্টু আর 160 দিয়ে ডিভাইড করে এটা বেরিয়েছে। এইবারে আমরা দেখব যে স্টক অ্যাকাউন্টটায় সমস্ত কিছু বসানো হয়েছে। আমরা দেখব স্টক অ্যাকাউন্টটাকে যদি কমপ্লিট করি, বাই দিকে টোটালটা বেরোচ্ছে 32,920, কিন্তু টু দিকে আমার অতটা নেই, টু দিকে কম পড়ছে। এবার দেখো আমাদের বলেছে এইটা তো আমরা ইনভয়েসও করছি, কিন্তু ক্রেডিট সেলটা করেছি আমরা কিন্তু মার্কেট প্রাইসে, মানে এমআরপিতে। তাহলে এমআরপি মানে তো 200 টাকায় বিক্রি করেছি, তাহলে সেখানে একটা অতিরিক্ত লাভ করেছি আমরা। 160 টাকা যার ইনভয়েস, তাকে 200 টাকায় বিক্রি করেছি, মানে 40 টাকা লাভ। তাহলে সেটা করেছি অ্যাপারেন্ট প্রফিটটা হচ্ছে ওই ক্রেডিট সেলের উপর, ওটা 200%, তাহলে ওর মধ্যে 40% অ্যাপারেন্ট প্রফিট, সেটা বসিয়ে দিয়েছি। তারপরেও দেখছি টু দিকে কম পড়ছে, সেটাকে বলে স্টক সারপ্লাস, এখানে বসিয়েছি। ঠিক আছে, তাহলে স্টক সারপ্লাসটা আমরা এখানে বসালাম। এরপরে দেখো আমরা অ্যাডজাস্টমেন্টটা যখন করছি, আমরা বলেছি শুধু সেলস বাদ দিয়ে বাদ বাকি সবার লোডগুলো উল্টো দিকে চাপিয়েছি, কিন্তু এই অ্যাপারেন্ট প্রফিটের নয়। ঠিক আছে, কিন্তু আমরা এই স্টক সারপ্লাসেরও লোডটাকে চাপিয়ে এখান থেকে যেটা বের করেছি, এখানে থেকে ব্যালেন্সিং ফিগারে যেটা এসছে সেটাই হচ্ছে গ্রস প্রফিট। সেটা হচ্ছে কি বলতো, ওই সেলসের লোডটা। কিন্তু এই গ্রস প্রফিটটাকে আমরা যখন এখানে নিয়ে যাবো, একটু মিস হয়ে আছে, এখানে 13,525 বসানো আছে, এটা হবে 13,450। ঠিক আছে, এটা এখানে নিয়ে এলাম, যোগটা আমি মেরে দিচ্ছি আবার। এরপরে দেখো ডেটর্স অ্যাকাউন্টে সব কিছু বসে আছে। ডেটর্স অ্যাকাউন্টে টু ব্যালেন্স বিডি ছিল, ক্রেডিট সেল বসিয়েছি, তার থেকে ব্যাংক বলে কালেকশন হয়েছে, বাকিটা ব্যালেন্স সিটি, দুদিকটা ট্যালি হয়ে গেছে। তাহলে কিছু বের করতে হয়নি, অন্য সময় ক্রেডিট সেলটা বের করে এখানে বসাতে হয়। আর ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্টে এই যে গ্রস প্রফিটটা পাঠিয়েছি, তার সঙ্গে 75 টাকা যোগ করো তো 13,525। আর তার থেকে আমরা কি করব, এই যে আমাদের এখানে অ্যাপারেন্ট প্রফিট যেটা বেরিয়েছে না, অ্যাপারেন্ট প্রফিটটা আমরা কি করি, এখানে সরাসরি ফুল ভ্যালুটা পাঠাই, কিন্তু এই স্টক সারপ্লাসের এখানে কিন্তু শুধু লোডিংটা পাঠাই। আর স্টক সারপ্লাসের তাহলে কস্টটা কোথায় যাবে, কস্টটা তাহলে পিএল অ্যাকাউন্টে গেছে। তাহলে দেখো সব কিছু লোডিংগুলো বসাচ্ছিলাম, কিন্তু যে অ্যাপারেন্ট প্রফিটটা বেরিয়েছে সেই অ্যাপারেন্ট প্রফিটটা সরাসরি পুরোটাই এখানে এনেছি আমরা অ্যাডজাস্টমেন্টে, আর এই স্টক সারপ্লাসের আমরা লোডিংটুকু অ্যাডজাস্টমেন্টে এনে অ্যাডজাস্টমেন্ট থেকে গ্রস প্রফিট বের করেছি। তাহলে এই লোডিং যেটা আমাদের স্টক সারপ্লাসের লোডিংটা এখানে দিয়েছি, আর স্টক সারপ্লাসের কস্টটা কিন্তু আমরা এই পিএল অ্যাকাউন্টে বসিয়েছি। ঠিক আছে, তাহলে স্টক সারপ্লাস হলে সেটার লোডিংটা দেবো অ্যাডজাস্টমেন্টে আর কস্টটা দেবো পিএল অ্যাকাউন্টে। কিন্তু অ্যাপারেন্ট প্রফিট যদি কিছু আসে, সেটা সরাসরি পুরোটাই উল্টো দিকে বাই দিকে অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। এবার ট্রান্সফার হওয়ার পর যে গ্রস প্রফিট বেরিয়েছে, গ্রস প্রফিটটা বসিয়ে দিয়েছি, তার থেকে পিএল এর খরচাটা বাদ দিয়েছি, আমাদের নেট প্রফিট বেরিয়েছে একটু আলাদা বেরোবে, বলো 13,525। তার থেকে আমরা বাদ দেবো 3,473, বাদ দিলে কত হচ্ছে বলো, ঠিক করে করো, এখানে 13,000 থেকে 3,473 টাকা বাদ যাবে, 10,000 সামথিং হবে, বলো সেটা বলো, 1,052 টাকা বলছে না, 10,052 টাকা। ঠিক আছে, তাহলে এটা নেট প্রফিট বেরোলো। তাহলে এই প্রবলেমটায় দেখো, এই প্রবলেমটায় আমাদের যে গুডসগুলো আমরা বিক্রি করেছি সেগুলো ইনভয়েসের থেকে বেশি দামে বিক্রি করেছি, ইনভয়েসের থেকে বেশি দামে বিক্রি করেছি বলে আমাদের কিন্তু একটা অ্যাপারেন্ট প্রফিট বেরিয়েছে, নইলে এটা ইনভয়েস হলে তো মিলে যেত দুদিকটা, তাই না? বেশি দামে এখানে সেলটা আছে বলে এটা তো ইনভয়েস প্রাইসে সমস্ত কিছু হয়েছে, বেশি দামে সেলটা হয়েছে বলেই সেটা অ্যাপারেন্ট প্রফিট বলে এদিকে আমরা মাইনাস করে দিয়েছি। আর তারপরেও যেটা এদিকে এখানে এক্সেস হচ্ছে সেটাকে বলেছি স্টক সারপ্লাস। ঠিক আছে, স্টক সারপ্লাসের লোডিংটা দিয়েছি কোথায়, লোডিংটা দিয়েছি আমরা অ্যাডজাস্টমেন্টে, আর স্টক সারপ্লাসের কস্টটা দিয়েছি আমরা কোথায়, ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্টে। এই হচ্ছে আমাদের টোটাল ফর্ম্যাটে হলো, তার সাথে প্রবলেমটাও সলিউশন হলো। তাহলে এই সলিউশনটা দেখো, অ্যাপারেন্ট প্রফিটও দেখানো হলো, স্টক সারপ্লাসও দেখানো হলো। এবার অ্যাপারেন্ট প্রফিট কিভাবে আসে সেটাও আমি বুঝিয়ে দিলাম। এরপরেও যদি প্রবলেম হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আরও ক্লাস দেবো এইরকম প্রবলেমের।
দিলে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের মতো এটুকু, টাটা।